একটি দেশের প্রেসিডেন্ট কতটা স্বৈরাচার হলে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজের ভাইকে হত্যা করতে পারে। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের বড় ভাই কিম জং নামের হত্যাকাণ্ড। পিতার ক্ষমতা ত্যাগের পর তার ক্ষমতায় বসার কথা ছিল, কিন্তু তাকে দেশের বাইরে রেখে কিম জং উন তার বাবার কাছ থেকে ক্ষমতা নিয়ে সেই ক্ষমতাকে নিজের কাছে কুক্ষিগত রাখার জন্য তার ভাইকে পৃথিবী থেকে বিদায় করে দেয়। এটা শুধু হত্যাকাণ্ড ছিল না, এর সঙ্গে দেশপ্রেমও জড়িত ছিল। আজকের পর্বে এই বিষয়ে জানানো হবে। আমি আছি আব্দুর রহিম, আর আপনারা দেখছেন আরও জিরো। এটি উত্তর কোরিয়া, পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন এবং স্বৈরাচারী দেশগুলোর একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠার সময় থেকেই এখানে চলে কিম পরিবারের শাসন, যার ভিত্তি গড়ে দিয়েছিল কিম ইল সাং। তার সময়কাল ছিল 1948 থেকে 1994 সাল পর্যন্ত। সেই ক্ষমতা আরও শক্তিশালী হয় তার ছেলে কিম জং ইলের হাত ধরে। তিনি 1994 থেকে 2010 সাল পর্যন্ত শাসন করেন। কিম জং ইলের 3 ছেলে ছিলেন। বড় ছেলে ছিল কিম জং নাম, যাকে একসময় উত্তরাধিকারী হিসেবে ভাবা হতো। মেজো ছেলে ছিল কিম জং চাল, যিনি রাজনীতিতে খুব একটা আগ্রহী ছিলেন না এবং সবসময় আড়ালেই থেকেছেন। আর সবচেয়ে ছোট ছেলে কিম জং উন, যিনি শেষ পর্যন্ত ক্ষমতার উত্তরাধিকারী হন এবং বর্তমানে উত্তর কোরিয়ার শাসক। এভাবেই কিম পরিবারের ভেতরেই ক্ষমতার উত্তরাধিকার নির্ধারিত হয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশটি একই পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে প্রায় 78 বছর ধরে। কিম জং নাম যখন ছোট ছিলেন, তার বাবা উত্তর কোরিয়ার স্বৈরশাসক একদিন তাকে অফিসের চেয়ারে বসিয়ে বলেন, বড় হলে তুমি এই চেয়ারটিতে বসে সবাইকে নির্দেশনা দেবে। ওই শিশুটি যদি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারত আর তার ভাই কিম জং উন যদি তার সিংহাসন দখল না করত, তাহলে আজ তিনিই 2.5 কোটির বেশি জনগণকে শাসন করতেন। তার মোটাসোটা আঙ্গুলগুলো পারমাণবিক ওয়েপনের বোতামগুলো স্পর্শ পেত। তাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেটা নিয়ে বিতর্ক করত আমেরিকা, ইসরায়েল। কিম জং নামের জীবনের শুরুর দিকে তার সাথে দেহরক্ষী বহর থাকত, কিন্তু হঠাৎ করে তাকে এই বিশেষ অধিকার থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি প্রথম সন্তান হিসেবে উত্তর কোরিয়ার শাসক হওয়ার লক্ষ্যেই বেড়ে উঠেছিলেন। তার বাড়িতে 100 জন চাকর আর 200 প্রহরী ব্যবস্থা ছিল, কিন্তু তার বাবা কিম জং ইল আরও একটি বিয়ে করে এবং তার 2 ছেলে সন্তান হয়। তখন কিম জং নামকে সুইজারল্যান্ডের জেনেভায় একটি অভিজাতক স্কুলে প্রেরণ করা হয়। তখন তার বয়স ছিল 11 বছর। সেখানে গিয়ে তিনি সম্পূর্ণ ভিন্ন এক জগতে প্রবেশ করেন। পশ্চিমা সংস্কৃতি, স্বাধীন জীবন ব্যবস্থাপনা সবকিছুই তার জীবনে গভীর প্রভাব ফেলে। ধীরে ধীরে তিনি উত্তর কোরিয়ার কঠিন শাসন ব্যবস্থাপনা থেকে মানসিকভাবে দূরে সরে যেতে থাকেন। বয়স যখন 24, তখনও পরবর্তী শাসক হওয়ার পথে তিনিই ছিলেন। তার 24তম জন্মদিনে তাকে জেনারেল ইউনিফর্ম দেওয়া হয়। দ্রুতই তাকে সিক্রেট পুলিশ ও ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের পোস্ট দেওয়া হয়। তার বাবার উত্তরসূরি হিসেবে তাকে গড়ে তোলা হচ্ছিল। তাকে ভবিষ্যৎ নেতা বানানোর জন্য অনেক বড় করে দেখানো হতো এবং তার নামে অনেক নাম গল্প ছড়ানো হতো। বিষয়টা এমন, যে বিষয়ে যিনি অজ্ঞ সে বিষয়ে তাকে যোগ্য হিসেবে প্রকাশ করা হতো। ছড়ানো হতো আরও নানান প্রচার। কিন্তু উত্তর কোরিয়ায় তার অনেক ক্ষমতা থাকলেও তার বাল্যবন্ধুরা তাকে হতাশাগ্রস্ত হিসেবেই বর্ণনা করতেন। তিনি পশ্চিমা সমাজের যে স্বাধীন জীবনযাপনের সাথে অভ্যস্ত হয়ে পড়েছিলেন সেটার অভাব অনুভব করতেন। তিনি যখন সুযোগ পেতেন বিলাসবহুল ছুটি কাটানোর জন্য বিদেশে চলে যেতেন। তার দেশের স্বৈরশাসন ব্যবস্থা তার মোটেও পছন্দের ছিল না। কিম জং ইল যখন জিনিসটি উপলব্ধি করতে পেরেছিলেন তার ছেলের স্বৈরতন্ত্র পরিচালনা করার মতো খুনে মন মানসিকতা নেই, তখন দেশটির হিট স্কোয়াড পরিচালনা করার দায়িত্ব থেকে সরিয়ে তথ্য প্রযুক্তি খাতে নিয়ে আসা হয়। 2001 সালে তিনি জাপানে গ্রেপ্তার হন, নিজের পরিচয় গোপন রেখে ডমিনিকাল জাল পাসপোর্ট দিয়ে ভ্রমণ করার জন্য। পাসপোর্টে ছন্দনাম দিয়েছিলেন ফ্যাটবার, অর্থাৎ মোটা ভালুক। 3 দিনের জেরা শেষে স্বীকার করেন তিনি কেবল টোকিওর ডিজনিল্যান্ডে ভ্রমণ করতে চেয়েছিলেন। এই ঘটনা নিয়ে মিডিয়ায় প্রকাশিত সংবাদ কিম জং ইলের জন্য চরম বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। প্রতিবেদনগুলোতে উঠে আসে কিম জং নাম বিলাসিতায় ডুবে আছে,
তার হাতে হীরের রোলেক্স ঘড়ি, আর নারী সঙ্গীদের কাছে লুই ভুইতো দামি ব্যাগ। লুই ভুইতো দামি ব্যাগ মানে তৎকালীন একটি নামি দামি ব্র্যান্ড, যারা বাজারে উচ্চমানের প্রোডাক্ট তৈরি করত এবং ওই সকল প্রোডাক্ট কোটিপতিরা ব্যবহার করতেন। এতে স্পষ্ট হয়ে যায়, একদিকে যখন দেশ দুর্ভিক্ষে জর্জরিত, অন্যদিকে শাসক পরিবারের এই বিলাসিতা জনমনে তীব্র প্রশ্ন তুলে। দুর্ভিক্ষে ভোগা দেশটির শাসকদের অপচয়ের দিকটি তুলে ধরা হয়। এই ঘটনার পর কিম জং নাম অন্তত 1 বছর উত্তর কোরিয়াতে প্রবেশ করতে পারেননি। তিনি পিয়ংইয়ংয়ে আবার কাজ করতে চাইলেও তার ভ্রমণের নেশা শেষ পর্যন্ত তাকে ম্যাকওয়েতে স্থায়ীভাবে নির্বাসনে পাঠিয়ে দেয়। সেই স্থানকে বলা হয় চীনের লাস ভেগাস। 2008 সালে কিম জং ইল যখন স্ট্রোকে আক্রান্ত হন, তখন কে তার উত্তরসূরি হবেন সেটি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। কিন্তু 2010 সালে সেই অনিশ্চয়তা দূর হয়ে যায়। তার সবচেয়ে ছোট ছেলে কিম জং উনকে সর্বোচ্চ সামরিক পদ এবং রাজনৈতিক পদমর্যাদা দেওয়া হয়। কিম জং ইল তার মেজো ছেলেকে রেখে ছোট ছেলেকে দায়িত্ব দেন, কারণ তার মেজো ছেলেকে মেয়েলি স্বভাবের মনে হচ্ছিল। 2011 সালে কিম জং ইল মারা গেলে ক্ষমতায় আসেন কিম জং উন। তিনি উত্তরাধিকারী সূত্র ও প্রোপাগান্ডার মাধ্যমে তার ক্ষমতা ধীর করতে থাকেন। বাবার মৃত্যুর পর কফিনের পাশে কিম জং উন থাকলেও কিম জং নামের অনুপস্থিতি ছিল লক্ষণীয়। এর কিছুদিন পরই কিম জং নাম এক জাপানি সাংবাদিকের কাছে ইমেইলে ছোট ভাইকে নিয়ে সমালোচনা করেন। তিনি তাকে বহির্বিশ্বের কাছে এক বোঝা হিসেবে আখ্যায়িত করেন এবং সে সময় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে তিনি 27 বছর বয়সী স্বৈরশাসকের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি ভবিষ্যৎবাণী করেন এই কিম জং উনের শাসনকাল বেশি দিন টিকবে না। কিন্তু কিম জং উন কোনো প্রকার দ্বিধা ছাড়াই জন্মগতভাবে অত্যাচারিত শাসকদের মতো নির্মমতা দেখাতো। ক্ষমতা পাবার পর তার অনুগত্য নয় এমন কর্মকর্তাদের হত্যা করতে অ্যান্টি এয়ারক্রাফট গান ব্যবহার করেছেন। এছাড়াও আমেরিকা আক্রমণ করতে সক্ষম নিউক্লিয়ার মিসাইল তৈরি করতে থাকেন খুবই আক্রমণাত্মকভাবে। কিম জং নামের জানা ছিল না তার উপর কি আসতে যাচ্ছে। প্রথমে সরকার থেকে তার কাছে পাঠানো ফান্ড বন্ধ করে দেয় এবং তাকে আক্রমণ করতে শুরু করে। এই আক্রমণ থেকে বাঁচতে তিনি বিভিন্ন দেশ বিদেশে পালিয়ে বেড়াতে থাকেন। আক্রমণের পেছনে প্রধান 2টি কারণ ছিল। 1, কিম জং উনকে স্বৈরাচার হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করা হয়েছিল। 2, উত্তর কোরিয়ার গোপন তথ্য আমেরিকার গোয়েন্দা সংস্থার কাছে ফাঁস করতে শুরু করেছিল। এর ফলে উত্তর কোরিয়ার শাসক গোষ্ঠী বিষয়টি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। তাদের মতে শাসনের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়। 2010 সালে চীনে এক উত্তর কোরিয়ার এজেন্টকে দিয়ে হত্যা চেষ্টার প্ল্যান করা হয়েছিল। ট্যাক্সির মাধ্যমে একটি দুর্ঘটনার নাটক সাজিয়ে বিনিময়ে 1 বস্তা টাকার অফার করা হয়। কিন্তু কিম জং নাম ওই স্থানে সেই দিন আসেননি। পরবর্তীতে 2012 সালে আরেকটি হত্যা চেষ্টা থেকে পালানোর পর ওই বছর তিনি কিম জং উনের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে চিঠি লিখেন। চিঠিতে লিখেন, দয়া করে আমাকে ও আমার পরিবারকে শাস্তি দেওয়ার নির্দেশ তুলে নাও। আমাদের কোথাও পালানোর জায়গা নেই, আমরা কেবল আত্মহত্যার মধ্য দিয়েই পালাতে পারি। কয়েকবার হত্যা চেষ্টা ব্যর্থ হওয়ার পর কিম জং উন নতুন করে ছক কষে বসে। এবার সে আর কোনো ঝুঁকি নিতে চায় না। এজন্য পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া হয় উত্তর কোরিয়ার গোপন এজেন্টদের, বিশেষ করে যেসব দেশে নিয়মিত যাতায়াত করতেন তার বড় ভাই কিম জং নাম। তাদের একটাই কাজ, তার প্রত্যেকটি পদক্ষেপ নজরে রাখা। কিম জং নাম ভ্রমণ করতে ভালোবাসতেন এবং সে সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাক্টিভ ছিল। তিনি তুলনামূলক ওপেন লাইফস্টাইল ফলো করতেন, যার কারণে তাকে ট্র্যাক করা অনেকাংশে সহজ হয়ে যায়। কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন, সবকিছুই নিখুঁতভাবে নজরদারিতে রাখা হচ্ছিল। যখন নিশ্চিত হওয়া গেল যে তার গতিবিধি পুরোপুরি নিয়ন্ত্রণে, তখন শুরু হয় হত্যার চূড়ান্ত প্রস্তুতি। পরিকল্পনাটি ছিল ভয়ঙ্কর, কিন্তু একই সাথে অদ্ভুতভাবে সাধারণ। হত্যার উদ্দেশ্যে উত্তর কোরিয়ার এক এজেন্ট 2 নারীকে হায়ার করে, যাদের নাম ছিল সিথি আয়েশা এবং অন্যজনের নাম ছিল দোয়ান থিং হো। সিথিকে 5 জানুয়ারি 2017 সালে রাত 3টায় কুয়ালালামপুর একটি বিখ্যাত বারের বাইরে থেকে নিয়োগ দেওয়া হয়। তিনি পেশায় একজন স্পা কর্মী ছিলেন, কিন্তু পর্দার আড়ালে যৌন কাজ করতেন। দোয়ান থিং হো ভিয়েতনামের একজন সাধারণ তরুণী ছিলেন। তিনি মূলত ছোটোখাটো বিনোদনমূলক কাজ যেমন প্রমোশনাল মডেলিং, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এবং অভিনয় ও টিভি শোতে সুযোগ পাওয়ার চেষ্টা করেছিলেন। তাকে 2016 সালের ডিসেম্বর থেকেই ট্রেনিং দেওয়া হয়েছিল ভিয়েতনামে।
তাদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যেখানে তারা বিভিন্ন পাবলিক জায়গায় গিয়ে মানুষের মুখে মজা করে কিছু মাখিয়ে দেয়, তারপর সরি বলে চলে যায়। পুরো বিষয়টি যেন একটি প্রাঙ্ক ভিডিওর মতো। তাদের বলা হয়েছিল, আমি একজন ইউটিউবার, এটা শুধু একটি ইউটিউব কন্টেন্ট, কোনো বিপদ নেই। প্রতিবার এই কাজের জন্য তারা $50 থেকে $70 পর্যন্ত পারিশ্রমিক পেত। ধীরে ধীরে তারা এই কাজের সাথে অভ্যস্ত হয়ে যায় এবং জিনিসটা তারা বেশ এনজয় করতে থাকেন। এরই মধ্যে উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থার কাছে খবর আসে কিম জং নাম মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসবেন। সুযোগটা হাতছাড়া করার মতো নয়। এয়ারপোর্টে আগে থেকেই অবস্থান নেয় একাধিক এজেন্ট। 2 নারীকে প্রস্তুত থাকতে বলা হয় নতুন প্রাঙ্ক ভিডিওর জন্য। 13 ফেব্রুয়ারি 2017 সকাল 8:20 কিম জং নাম এয়ারপোর্টে ঢোকার কিছুক্ষণের মধ্যেই প্রথম নারীটি এগিয়ে এসে তার মুখে একটি তরল পদার্থ মাখিয়ে দেয়। ঠিক 1 সেকেন্ড পর দ্বিতীয় নারীটি একই কাজ করে মানুষের ভিড়ে মিশে যায় এবং এই কাজ শেষে তাদেরকে হাত ধুয়ে নেওয়ার পরামর্শ ছিল। মুহূর্তের মধ্যেই তার শরীরে শুরু হয় তীব্র জ্বালাপোড়া এবং অসুস্থতা। তিনি সাহায্য চাইতে থাকেন, এয়ারপোর্টের স্টাফদের কাছে যান। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। তার মুখে তরল পদার্থটি মাখানোর পর প্রায় 20 মিনিটের মধ্যে তিনি মারা যান। তার শরীরে যেই তরল পদার্থটি মাখানো হয়েছে এটি কোনো সাধারণ তরল পদার্থ ছিল না, এটি ছিল ভিএক্স নার্ভ এজেন্ট, পৃথিবীর সবচেয়ে মারাত্মক এবং নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রগুলোর মধ্যে একটি। ভিএক্স হলো এক ধরনের নার্ভ এজেন্ট যা মানুষের শরীরের নার্ভ সিস্টেমকে আক্রমণ করে। এটি শরীরের একটি গুরুত্বপূর্ণ এনজাইম অ্যাসিটাইল কোলিনেস্টারেজ ব্লক করে দেয়, ফলে শরীরের পেশি ও নার্ভ নিয়ন্ত্রণ বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মৃত্যু ঘটে। এর 1 ফোঁটা পরিমাণই প্রাণঘাতী। ত্বকের মাধ্যমে শরীরের ভিতরে ঢুকতে পারে, গন্ধ বা রং প্রায় থাকে না, তাই বোঝা কঠিন। দুজনকে দিয়ে ভিএক্স মাখানো হয়েছিল কারণ কোনোভাবে একজন যদি মিস করে তাহলে অন্যজন যেন সম্পূর্ণ করতে পারে এবং অপারেশন সফল হওয়ার সম্ভাবনাকে বাড়ানোর জন্য। যেই 2 নারী অজান্তেই এই নীরব হত্যাকাণ্ডে জড়িয়েছিল, পরবর্তীতে পুলিশ তাদের গ্রেফতার করে। তবে এর পেছনে থাকা উত্তর কোরিয়ার এজেন্টরা তখনই পালিয়ে যেতে সক্ষম হয়। দীর্ঘ তদন্তের পর মালয়েশিয়ান পুলিশ জানায় পুরো ঘটনাটি অত্যন্ত পরিকল্পিতভাবে এবং নীরবে সংঘটিত হয়েছিল। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই 2 নারী জানতেই পারেননি যে তারা একজন মানুষকে হত্যা করতে যাচ্ছে। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র ছিল এবং তাদেরকে পরিকল্পিতভাবে বলির পাঠা হিসেবে ব্যবহার করা হয়েছিল। সিতিকে 11 মার্চ 2019 এবং দোয়ান থিহুংকে 3 মার্চ 2019 মালয়েশিয়ান আদালত চার্জ ড্রপ করে তাদেরকে মুক্তি দেয় এবং পরবর্তীতে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়। এটি ছিল এক অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর বাস্তব ঘটনা, যেখানে আধুনিক বিশ্বের মাঝেই সবার চোখের সামনে এতটা নিখুঁতভাবে একটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি দেখিয়ে দেয় ক্ষমতার লড়াই কতটা নির্মম হতে পারে এবং কিভাবে সাধারণ মানুষ অজান্তেই বড় কোনো ষড়যন্ত্রের অংশ হয়ে যেতে পারে। সবচেয়ে ভয়ের বিষয় হলো যারা এই কাজটি করেছিল তারা নিজেরাই জানতো না তারা কি করছে। তারা শুধু একটি খেলার অংশ ছিল যার পেছনে ছিল ভয়ঙ্কর পরিকল্পনা। এ ধরনের ঘটনা আমাদের একটি বিষয় মনে করিয়ে দেয়, সবকিছু যা আমরা দেখি তা সবসময় সত্য নয়। অনেক সময় বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকে এমন কিছু যা কল্পনার থেকেও বেশি ভয়ঙ্কর। যখন হত্যাকাণ্ডের প্রসঙ্গ আসে তখন এমন নির্মম ঘটনার উদাহরণ শুধু এখানেই সীমাবদ্ধ নয়। আমাদের দেশের সীমান্তে প্রায় নিরীহ মানুষের প্রাণহানির ঘটনা ঘটে, যা সত্যিই উদ্বেগজনক ও মানবিকভাবে অত্যন্ত দুঃখজনক। প্রতি বছর কত মানুষ গুম, খুন, ধর্ষণ এবং অপহরণের শিকার হয়, এসব বিষয় জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।